আমি নিয়ে দিছিলাম আমার কাছে আমি আমরা বুঝলাম আসি বলে নমস্কার না বাবাটা একদম টুপি তো বাবাটা একদম কি দিল আরে আমি সেটা বাবাটা করব ও মাথা গরম ছিল কিন্তু সামনে মাথা গরম ছিল কি করব আমি টাকা দিব এই কাজ কি জিয়ারে কথা আছে সামনে মানুষ কি বলছে রাস্তা পাকা জিয়ারে দুই বছর যে কথা এটা জিয়ারে তো কার বাবা সাবাত কি বলছে সাফাত কি বলুন মানে সাফাত জার্সি আছে সুবিধা জার্সি বলতে সবাই জার্সি বলছে আমি ওর মজা করে বলছি তো জার্সি কথা তো লোকটা কি সময় লোকটা কি জার্সি দিতে তো আরে থাম না ভাই থাম তখন মানুষ নেই এটা ভুল করছিস প্রতিদিন থেকে মারতে করে দিচ্ছি বিশেষ চাহিদা সম্মান স্পেশাল চাহিদা মিগাজে দাও ভালো আছে জিয়ারের সাথে মিগাজে দাও ভালো আছে জিয়ারের সাথে মিলে রেখে বললি না আমাদের স্মার্ট করে ফোনে ঠিক আছে একটা লিংক আছে লিংকে দিলে তোর লাইভটা না তারপর তখন আমি বলছি বাবাটা এখন যদি আমি পরে যদি কথা বলি তুই জীবনে একটা ভুল করছিস এই কিন্তু একটা বড় ভুল করছিস কিন্তু তখন যদি কিছু করতাম না সবাই আমার করতে সবাই জানে কি মাথা সবাই আমার দোষ কি ধরনের ফোন খারাপ বেশি কথাবার্তা বলছিস সম্বন্ধে জানা বাংলা তোমরা আজকের টপিকের নাম হচ্ছে আবিষ্কার প্রভাব বা ইনডাকটিভ ইফেক্ট। যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। যোগাযোগ ভালো পারতে হলে তোমার এই কনসেপ্ট ভালোভাবে শিখতে হবে। আসো তোমাদের এই আবিষ্কার প্রভাবটা দুই ভাগে বিভক্ত। একটাকে আমরা বলি ধনাত্মক আবিষ্কার প্রভাব, বলবো না ধনাত্মক আবিষ্কার প্রভাব বা এটাকে বলা হয় প্লাস সাইন ইফেক্ট। আর এটা হচ্ছে আমাদের ঋণাত্মক আবিষ্কার প্রভাব, এটাকে বলা হয় মাইনাস সাইন ইফেক্ট। চলো আমরা একটু প্লাস সাইন ইফেক্টটা বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে একটা কার্বন পরমাণু আছে, তাহলে যৌগ মানে কার্বন, কার্বন পরমাণু আছে। দেখো ভালো করে
এই কার্বন পরমাণুর সাথে মনে করো আরেকটা কার্বন পরমাণু আছে, আর এই বাম পাশের কার্বন পরমাণুতে মনে করো তিনটা হাইড্রোজেন পরমাণু যুক্ত। ওকে, আচ্ছা এখন দেখো আমরা জানি যে আমাদের কার্বন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5। আর হাইড্রোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। ঠিক আছে, 2.1। তাহলে বুঝাই যাচ্ছে, এই প্লিজ একটু চুপ থাকো, বলা ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি। তাইলে কার্বন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষা বেশি না? বেশি। তাইলে তুমি যদি এই তিনটা কার্বন হাইড্রোজেন বন্ধন একটু চিন্তা করো, এখানে কি হচ্ছে? এখানে এই প্রতিটা কার্বন হাইড্রোজেন বন্ধনের যে বন্ধনজোড় ইলেকট্রনগুলো আছে এগুলো কার দিকে ঝুঁকবে বলো তো? কার্বনের দিকে ঝুঁকবে না? তিনটা কার্বন হাইড্রোজেন বন্ধন আছে, তাহলে প্রত্যেকটা বন্ধনের বন্ধনজোড় ইলেকট্রনগুলো কার দিকে ঝুঁকবে? কার্বনের দিকে ঝুঁকবে কিনা? অবশ্যই কার্বনের দিকে ঝুঁকবে। ঠিক আছে, তাহলে আমি যেটা বলতে পারি যে এই হাইড্রোজেন পরমাণুটা এই কার্বনকে কিছু ইলেকট্রন ঘনত্ব দিবে। এটাকে আমি একটু এভাবে দেখাই। এই হাইড্রোজেনটা এই কার্বনকে কিছু ইলেকট্রন ঘনত্ব সরবরাহ করতেছে। সিমিলারলি এই হাইড্রোজেনটাও এই কার্বনকে কিছু ইলেকট্রন ঘনত্ব সরবরাহ করবে। সিমিলারলি এই হাইড্রোজেনটাও এই কার্বনকে ইলেকট্রন কি করবে? আচ্ছা দেখো, তাহলে প্রতিটা হাইড্রোজেন পরমাণু কার্বন পরমাণুকে অল্প অল্প করে কি কিছু ইলেকট্রন ঘনত্ব কি করবে? সরবরাহ করবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে কার্বন, এই কার্বন পরমাণুর কাছে এখন কিন্তু মোটামুটি ভালো পরিমাণে কি আছে? ইলেকট্রন ঘনত্ব আছে, কারণ সে তিনটা হাইড্রোজেন পরমাণু থেকে একটু একটু করে ইলেকট্রন পাইছে। ব্যাপারটা বুঝো, মনে করো যে তোমার হচ্ছে যে মনে করো তুমি 4 জন মানুষ থেকে 500 করে টাকা পাইলা ঈদের দিন, তাহলে মনে করো তোমার কত হলো? 2000 টাকা। 2000 টাকা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে একটা হাইড্রোজেন হয়তোবা কার্বনকে অনেক বেশি ইলেকট্রন ঘনত্ব দিতে পারবে না। একটা হাইড্রোজেন পরমাণু কার্বনকে হয়তোবা অনেক বেশি ইলেকট্রন ঘনত্ব দিতে পারবে না, বাট যখন অনেকগুলো হাইড্রোজেন একসাথে কার্বনকে ইলেকট্রন ঘনত্ব দিচ্ছে একটু একটু করে, তাহলে মোটামুটি কার্বনের কাছে কিন্তু এখন কি ভালো পরিমাণে কি আছে? ইলেকট্রন ঘনত্ব আছে। আচ্ছা, তখন এই কার্বন কি করবে? এই হাইড্রোজেন থেকে পাওয়া ইলেকট্রন ঘনত্বগুলো এবার সে পাশের কার্বনে কি করে দিবে? শিফট করে দিবে। কেন? কারণ প্রত্যেকটা পরমাণুই আসলে নিরপেক্ষ অবস্থায় থাকতে চায়। কেউই আসলে পজিটিভ চার্জেও থাকতে চায় না, কেউই আসলে কি নেগেটিভ চার্জে থাকতে চায় না। রসায়নের বেসিক এটাই যে ভাই চার্জ মানেই আনস্টেবল। কথাটা বুঝতে পারছো? চার্জ মানেই অস্থিতিশীল অবস্থা, সেটা হোক পজিটিভ চার্জ হোক কি নেগেটিভ চার্জ। তাহলে কোনো পরমাণু যদি পজিটিভ চার্জে থাকে তাহলে তার টেন্ডেন্সি কি থাকবে বলতো? ইলেকট্রন গ্রহণ করে পজিটিভ থেকে মুক্ত হওয়া। ঠিক আছে না? আর কোনো পরমাণু যদি ঋণাত্মক চার্জে থাকে তাহলে তার টেন্ডেন্সি কি থাকবে? ইলেকট্রন ছেড়ে দিয়ে কি আবার নিরপেক্ষ অবস্থায় ফেরত আসা। এই বেসিকটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তোমার অর্গানিক কেমিস্ট্রি পান্তা ভাত দুধ। তাহলে এখানে ব্যাপারটা বুঝো, এই কার্বন তো শুরুতে নিরপেক্ষই ছিল নাকি যৌগ গঠন করার সময়। পরে কি হলো? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে হাইড্রোজেন কার্বনকে কিছু ইলেকট্রন দিল। তাহলে এই কার্বন পরমাণুটা তিনটা হাইড্রোজেন পরমাণু থেকে একটু একটু করে ইলেকট্রন পাইল। তাহলে এখন এই কার্বনের কাছে কি ঋণাত্মক চার্জ বেড়ে গেছে না?
মোটামুটি। তাহলে এখন এই কার্বনের টেন্ডেন্সি কি থাকবে? এই নেগেটিভ থেকে কি পাওয়া? মুক্তি পাওয়া। তখন ওই কার্বন কি করবে? তার কিছু ইলেকট্রন ঘনত্ব পাশের কার্বনকে কি করে দিবে? ট্রান্সফার করে দিবে। আলটিমেটলি ইলেকট্রনগুলো ফাইনালি কার কাছে পৌঁছাবে বলো? এই কার্বনের কাছে পৌঁছাবে না? অ্যাকচুয়ালি এখানে কি হইলো ব্যাপারটা বুঝো। এখানে যেটা হইছে, এই পুরা জিনিসটা, এই যে বক্স করতেছি দেখো মনোযোগ, এই পুরা জিনিসটা কি CH3 না? CH3 না? তাহলে এই পুরা CH3 যে গ্রুপটা আছে বা CH3 যে মূলকটা আছে, এই মূলকটা কি করতেছে? এই কার্বনকে ইলেকট্রন দিচ্ছে না, অর্থাৎ এই কার্বনটা দিচ্ছে না, কিন্তু এই কার্বন তিনটা হাইড্রোজেন থেকে পাইছে কিছু ইলেকট্রন ঘনত্ব, ওই ইলেকট্রন ঘনত্বগুলো এই কার্বনটা পাশের কার্বনে কি করে দিছে? ট্রান্সফার করে দিছে। ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি হচ্ছে? পুরা যে CH3 যে গ্রুপটা বা CH3 যে মূলকটা, এই মূলকটা এই কার্বনকে কি দিচ্ছে? কিছু ইলেকট্রন ঘনত্ব সরবরাহ করছে। কথাটা বুঝতে পারছো কি? ইলেকট্রন ঘনত্ব সরবরাহ করছে। তাহলে আমি যদি এই কার্বন পরমাণুটাকে রেফারেন্স বিবেচনা করি, তাহলে এই কার্বন পরমাণুটা এই যে CH3 কে আমরা কি বলবো? মিথাইল মূলক না? মিথাইল মূলক, এটা কি মূলক বলবো? এটা অ্যালকাইল মূলক না? এটা একটা অ্যালকাইল মূলক। তাহলে একটা কার্বন পরমাণু একটা অ্যালকাইল মূলক থেকে কি পাচ্ছে বলো? ইলেকট্রন পাচ্ছে না? একটা কার্বন পরমাণু একটা অ্যালকাইল মূলক থেকে ইলেকট্রন পাচ্ছে। তার মানে এই যে অ্যালকাইল মূলকগুলো, এরা হচ্ছে ইলেকট্রন দাতা। এটাকে সুন্দর করে একটা নোট লিখো যে অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। যে কোনো অ্যালকাইল মূলক সর্বদা কি ইলেকট্রন দাতা হিসেবে কাজ করবে। এটা ধরো মিথাইল মূলক এখানে আমরা নিলাম, এরকম ভাবে ইথাইল মূলক হতে পারে, প্রোপাইল মূলক হতে পারে। ঠিক আছে? প্রোপাইল মূলক হতে পারে। ওকে, তাহলে ব্যাপারটা বুঝো। মনে করো তোমার টাকা দরকার, কেউ তোমাকে টাকা দিচ্ছে, এটা তোমার জন্য পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই তোমার জন্য এটা পজিটিভ না? তোমার টাকা প্রয়োজন, কেউ তোমাকে 500,000 টাকা দিল, এটা অবশ্যই তোমার জন্য কি পজিটিভ। তার মানে তাহলে এই কার্বন পরমাণুর জায়গায় তুমি নিজেকে চিন্তা করো আর ইলেকট্রনকে তুমি টাকার সাথে তুলনা করো। ইলেকট্রনকে তুমি টাকার সাথে তুলনা করো আর এই কার্বনের জায়গায় তুমি নিজেকে চিন্তা করো। তাহলে এই কার্বনের জায়গায় যদি তুমি নিজেকে চিন্তা করো, তাহলে তুমি এই মিথাইল মূলক থেকে টাকা পাচ্ছ না, তুমি কি পাচ্ছ? ইলেকট্রন পাচ্ছ। তাহলে এটা অবশ্যই তোমার জন্য কি পজিটিভ ইফেক্ট না? এটা তোমার জন্য অবশ্যই পজিটিভ। কথা বলছো? তোমার জন্য পজিটিভ। তাহলে এই যে কার্বনটা এই যে মিথাইল মূলক থেকে ইলেকট্রন পাচ্ছে, এইটা অবশ্যই এই কার্বনের জন্য একটা পজিটিভ জিনিস। ঠিক আছে কিনা? পজিটিভ জিনিস। তার মানে এই কোনো কার্বন পরমাণুর সাথে যদি একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে, ওই অ্যালকাইল মূলকটা ওই কার্বন পরমাণুকে কিছু ইলেকট্রন ঘনত্ব কি করবে? সরবরাহ করবে। আর জৈব রসায়নে এই জিনিসটাকে, এই ঘটনাটাকে আমরা বলে থাকি ধনাত্মক আবেশীয় প্রভাব বা প্লাস আই ইফেক্ট। কথাটা বুঝতে পারছো? তাহলে যে কোনো কার্বন পরমাণু যদি কোনো অ্যালকাইল মূলক থেকে কি পায়? কিছু ইলেকট্রন ঘনত্ব পায়, এই ইফেক্টটাকে, এই ঘটনাটাকে জৈব রসায়নের ভাষায় কি বলা হয়? ধনাত্মক আবেশীয় প্রভাব, বা এটাকে বলা হয় প্লাস আই ইফেক্ট, মানে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। ঠিক আছে? ভাই এখানে যদি ইলেকট্রন দাতা হিসেবে কাজ করতে তাহলে তার ঋণাত্মক আয়নটা দিচ্ছে না, তাহলে ঋণাত্মক জিনিসটা বেশি পড়বে না। এত কমপ্লেক্স এখন চিন্তা করার দরকার নেই। তোমাকে যতটুকু আপাতত বলি এতটুকুই তুমি আপাতত মাথায় রাখো। বেশি কমপ্লেক্স চিন্তা করতে গেলে গোলায় ফেলবে সবকিছু। তোমার ব্রেন এখন ওই লেভেলে পৌঁছায়নি কমপ্লেক্স চিন্তা করার জন্য। এখন যতটুকু বলি তুমি এতটুকু যদি মাথায় রাখতে পারো, তুমি সব প্রশ্ন দিতে পারো। বুঝছি এটা?
ইজ প্লাস সাইন ইফেক্ট। ওকে, আচ্ছা সিম্পল মোদ্দা কথা, এখন থেকে তুমি কার্বনের সাথে যদি কোনো অ্যালকাইলগুলো কানেক্টেড দেখো, চোখ বন্ধ করে সেখানে কি ইফেক্ট থাকবে? প্লাস সাইন। আর কিছু চিন্তা করতে হবে না। কার্বনের সাথে অ্যালকাইলগুলো দেখছি তো চোখ বন্ধ করে প্লাস। চলো এটা বুঝছি। আবার एग्जांपल সামনে আমি দেখাবো। এবার চলো আমরা একটু মাইনাস সাইন ইফেক্ট নিয়ে কথা বলি। এবার দেখবো আমরা ঋণাত্মক আবেশীয় প্রভাব বা মাইনাস সাইন ইফেক্ট। দেখো যখন তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়তে যাবা, প্রায় সময়ই তুমি যখন বিভিন্ন বিক্রিয়া লিখবা বা যখন তুমি কোনো একটা বিক্রিয়ার কৌশল পড়তে যাবা, তুমি একটা জিনিস সবসময় পাবা, মোস্ট অফ দ্য টাইমস তুমি পাবা যে কার্বনের সাথে একটা হ্যালোজেন পরমাণু অ্যাটাচ থাকবে। কয়েকটা কার্বন নেই, আচ্ছা তোমরা প্রায় এটা জিনিস দেখবে। এখানে আমি কিন্তু পুরো স্ট্রাকচারটা লিখতেছি না, হাইড্রোজেনগুলো আমি আপাতত অ্যাভয়েড করতেছি, ব্যাপারটা বুঝো। বেসিক্যালি বোঝানোর জন্য আমি লিখতেছি, হাইড্রোজেনগুলো আমি লিখতেছি না। হাইড্রোজেন আসলে আমাদের এমন কোনো কাজের জিনিস না। তো দেখো মনে করো এরকম একটা 3টা কার্বনের মনে করো যে চেইন আছে এরকম। এই চেইনে একদম যে প্রান্তীয় যে কার্বনটা সেখানে মনে করো যে একটা কি যুক্ত, একটা হ্যালোজেন পরমাণু যুক্ত আছে। এইটা আমরা জিনিস থেকে অর্গানিক কেমিস্ট্রি পড়াশোনা প্রায় সময় পাবা। কার্বনের সাথে কে যুক্ত থাকবে? হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন অর আয়োডিন। এগুলো খুবই একদম রেগুলার জিনিস, এগুলো তুমি পাবা। আচ্ছা এখন আমাকে বলো তো যে কোনো হ্যালোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কার থেকে বেশি? অবশ্যই কার্বন থেকে বেশি, একটু হলেও বেশি। ধর কার্বনের কত তড়িৎ ঋণাত্মকতা? 2.5। আর সবচেয়ে বহুল ব্যবহৃত হ্যালোজেন কোনটা? সবচেয়ে বেশি কোন হ্যালোজেনটা দিয়ে আমরা সবচেয়ে বেশি যৌগ লিখি বলো? ক্লোরিন। ক্লোরিন না, সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্লোরিন। ঠিক আছে, তাহলে ক্লোরিনের যদি তড়িৎ ঋণাত্মকতা আমরা দেখি কত বলতো? ক্লোরিনের কত? তো তোমাদের মুখস্থ রাখা উচিত, না পারলে কেমন হবে? 3.0। ঠিক আছে না? 3.0। আচ্ছা তাহলে কার্বন থেকে তো যে কোনো হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা এমনিতেই বেশি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, অল্প হলেও বেশি হবে। তাহলে বলো তো এই হ্যালোজেন কি করবে? এই কার্বন থেকে ইলেকট্রন টানা শুরু করবে না? মানে এই কার্বন আর হ্যালোজেনের মাঝখানে যে একক বন্ধনটা আছে আর যে সিগমা বন্ধনটা আছে, সেই সিগমা বন্ধনের ইলেকট্রনগুলোকে কে টানা শুরু করবে? এই হ্যালোজেন পরমাণুটা নিজের দিকে টানা শুরু করবে না? কথাটা বুঝতে পারছো কি? তাইলে কি হবে বলতো? তাইলে এই ইলেকট্রন ক্লাউডগুলো এখন কার দিকে শিফট হবে? এক্স এর দিকে শিফট হবে না কিছুটা? ফলে বন্ধন কিন্তু পুরোপুরি ভাঙবে না, জাস্ট ইলেকট্রনগুলো একটু কি এক্স এর দিকে শিফট হয়ে যাবে। তাহলে এক্স এর মাথায় কি আসবে বলতো? পার্শিয়াল নেগেটিভ চার্জ আসবে। পার্শিয়াল নেগেটিভ আসবে না? পার্শিয়াল নেগেটিভ আসবে। তাহলে এই কার্বনের মাথায় কি আসবে? পার্শিয়াল পজিটিভ আসবে কিনা? পার্শিয়াল পজিটিভ আসবে। ঠিক আছে, পজিটিভ আসবে। আচ্ছা এখন ব্যাপারটা তুমি একটু বুঝো, এই কার্বনে দেখো, এই কার্বনে একটু পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, তার মানে কি এই কার্বনে একটু ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে না সামান্য? ঠিক আছে, আমি একটু আগে কি বলছিলাম তোমাকে যে কোনো জিনিসই আসলে পজিটিভ চার্জে থাকতে চায় না। চার্জ মানে কি অবস্থা বলো? আনস্টেবল। তাহলে কোনো একটা পরমাণু, কোনো একটা আয়ন, যে কোনো কিছু যদি পজিটিভ চার্জে থাকে তাহলে তার টেন্ডেন্সি কি থাকে বলো? ইলেকট্রন গ্রহণ করে ওই পজিটিভ থেকে কি মুক্তি পাওয়া না, এটা টেন্ডেন্সি থাকে। তাহলে এই কার্বনে যখন পজিটিভ চার্জ চলে আসলো তখন এই কার্বন এই পজিটিভ চার্জ থেকে মুক্তি পাওয়ার জন্য সে কি করবে? তার সাথে যে কার্বনটা যুক্ত ওই কার্বন থেকে কি একটু ইলেকট্রন টানা শুরু করবে। কথাটা বুঝতে পারছো কিনা? যেহেতু এই কার্বনে প্লাস আসছে, এই কার্বনটা তার প্লাসের ঘাটতিটা পূরণের জন্য কি করবে? পাশের কার্বন থেকে একটু ইলেকট্রন, সামান্য একটু ইলেকট্রন কি নিচের দিকে টান দিবে, যার জন্য কি হবে? এইবার এই কার্বনে একটু পজিটিভ আসবে না পাশের কার্বনে, তবে এই কার্বনে পজিটিভ একটু কম আসবে। এই জন্য আমি ডাবল ডেল্টা দিলাম, মানে একটু পজিটিভ আসবে বাট পজিটিভ একটু কম। এইবার কি হবে দেখো, যেহেতু এই কার্বনেও পজিটিভ আসছে, ব্যাপারটা বুঝো, যেহেতু এই কার্বনেও পজিটিভ আসছে তাহলে এইটার ইফেক্ট কি তার পাশের কার্বনে গিয়ে পড়বে না? তখন এই কার্বনে একটু পজিটিভ আসবে বাট এই কার্বনে পজিটিভ আরেকটু কি আসবে? কম আসবে। তাহলে ধরো এই কার্বনে 3টা ডেল্টা দিলাম। বেশি ডেল্টা মানে বেশি করে চার্জ হয়।
বেশি না ওগুলো তো পার্শিয়াল চার্জ, আংশিক চার্জ এগুলো। কম বেশি ধরো এটা হচ্ছে পার্শিয়াল পজিটিভ, কি পার্শিয়াল পজিটিভ মানে কি এইখানে যতটুকু পজিটিভ আসছে তার পাশে তার পার্শিয়াল, এটা আরো কমে গেল না? তাহলে ব্যাপারটা বুঝো এখানে কি হইতেছে। জাস্ট এই কার্বন চেইনের মধ্যে একটা হ্যালোজেন পরমাণু থাকার কারণে পাশাপাশি তিনটা কার্বনে কিন্তু কিছু পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে। তাহলে ব্যাপারটা বুঝো, মনে করো তুমি একটা কার্বন পরমাণু বা তুমি একটা মানুষ, তোমার কাছ থেকে তোমার ফ্রেন্ড মনে করো জোর করে 2000 টাকা নিয়ে গেল। আমি বারবার কি বলছি, তুমি ইলেকট্রনকে টাকার সাথে তুলনা করো, ইলেকট্রনকে তুমি টাকার সাথে তুলনা করো। তাহলে তোমার থেকে তোমার ফ্রেন্ড মনে করো 2000 টাকা নিয়ে গেছে, তাহলে বলো এটা তোমার জন্য পজিটিভ থেকে নেগেটিভ? তোমার থেকে যদি কেউ টাকা কেড়ে নেয় অবশ্যই এটা তোমার জন্য কি একটা নেগেটিভ বিষয় না, ঠিক আছে না? তার মানে এখানে কি হচ্ছে, একটা কার্বন থেকে একটা হ্যালোজেন পরমাণু ইলেকট্রন ঘনত্ব কেড়ে নিচ্ছে, এটা অবশ্যই কার্বনের জন্য মোটেও ভালো জিনিস নয়, ঠিক আছে না? কার্বন বলতেছে কি রে ভাই আমার ইলেকট্রন তো কেড়ে নিচ্ছিস কেন, তাহলে এটা কার্বনের জন্য একটা নেগেটিভ জিনিস। এই জন্য যদি কার্বন চেইনে এরকম একটা হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে, এর ফলে কি হয়, পাশাপাশি অনেকগুলো কার্বনে কিছু পজিটিভ চার্জের সৃষ্টি হয়। এই ঘটনাটাকে আমরা জৈব রসায়নের ভাষায় কি বলে থাকি, ঋণাত্মক আবেশীয় প্রভাব। মানে একদম সিম্পল জিনিস হচ্ছে ভাই, কার্বন যদি কারো কাছ থেকে ইলেকট্রন পায় সেটা হচ্ছে প্লাস আই প্রভাব হবে, আর কার্বন থেকেই যদি কেউ ইলেকট্রন কেড়ে নেয় তাহলে সেটা কি হবে, মাইনাস আই ইফেক্ট হবে। একদমই সিম্পল জিনিস, ঠিক আছে? তো তোমাদের এইচএসসি লেভেলে আসলে জাস্ট অ্যালকাইল মূলক নিয়ে ডিল করতে হবে আর হচ্ছে হ্যালোজেন নিয়ে ডিল করতে হবে। এটুকু যদি তুমি ডিল করতে জানো তাহলে না, এর থেকে অ্যাডভান্স লেভেল দরকার নেই। তাহলে ওটা কি ইফেক্ট, এটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট, ঠিক আছে? তাহলে সহজে কিভাবে মনে রাখবো আমি, এখানে অনেক কিছু আমি তোমাকে বলছি বোঝানোর জন্য, বাট এত কিছু তোমার মনে রাখার দরকার নাই। তুমি যে জিনিসটা মাথায় রাখবা, কার্বনের সাথে অ্যালকাইল মূলক দেখলে চোখ বন্ধ করে প্লাস আই দিবা, কার্বনের সাথে হ্যালোজেন দেখলে চোখ বন্ধ করে সেখানে তুমি কি দিবা, মাইনাস আই দিবা। জাস্ট একটু জানলে হয়ে যাচ্ছে তোমার। আচ্ছা এখন ব্যাপারটা বুঝো, আমি একটু তোমাকে আবেশীয় প্রভাবের কিছু হালকা পাতলা বৈশিষ্ট্যের কথা বলি। প্রথম বৈশিষ্ট্য দেখো, এইখানে কি আমি কোনো ডাবল বন্ড দিছি, বলো তো? কোনো ডাবল বন্ড দিছি? কোনো ডাবল বন্ড কিন্তু নেই। যেহেতু এখানে কোনো ডাবল বন্ড আমি দেই নাই, তার মানে এখানে কোনো পাই বন্ধনের কোনো রোল এখানে নাই, পাই বন্ধনের বা পাই ইলেকট্রনের কোনো রোল এখানে নাই। তাহলে আবেশীয় প্রভাবটা পুরোপুরি ডিপেন্ড করবে একক বন্ধন বা কি সিগমা বন্ধনের ক্ষেত্রে। কথাটা বুঝতে পারছো? মানে এখানে যে ইলেকট্রনগুলো যে শিফট হচ্ছে কোন বন্ধন বরাবর, সিগমা বন্ধন বরাবর। কোন বন্ধন বরাবর? সিগমা বন্ধন বরাবর, ঠিক আছে? তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আবেশীয় প্রভাব বেসিক্যালি কোন ধরনের বন্ধনের ক্ষেত্রে ঘটে, সিগমা বন্ধন বরাবর ঘটে। একটা বৈশিষ্ট্য আমরা পাইলাম। এরপরে আরেকটা বৈশিষ্ট্য তুমি একটা পাইতে পারো, দেখো তো যতই তুমি হ্যালোজেন থেকে দূরে যাচ্ছ এই ইফেক্টটা আস্তে আস্তে কমতেছে না? ধরো এইখানে তোমার একটা ডেল্টা, এখানে দুইটা ডেল্টা, এখানে কয়টা ডেল্টা, তিনটা ডেল্টা। তার মানে আমি হ্যালোজেন পরমাণু থেকে কার্বনের দূরত্ব যত বৃদ্ধি পাচ্ছে এই প্রভাবটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে না ইফেক্টটা? তার মানে এটা কি, এটা ডিসটেন্স ডিপেন্ডেন্ট ইফেক্ট। মানে হ্যালোজেন থেকে কার্বনের দূরত্ব যত বেশি আবেশীয় প্রভাবের পরিমাণ বা এটার ইফেক্ট তত কি কম। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, ঠিক আছে? এখানে আরেকটা বৈশিষ্ট্য হতে পারে, এটা একটা পার্মানেন্ট ইফেক্ট। পার্মানেন্ট মানে কি, একবার যদি এই কার্বন পরমাণুতে এই পজিটিভ চার্জগুলো ক্রিয়েট একবার হয়ে যায়, এই পজিটিভ চার্জগুলো সব সময় এখানে থাকবে। মানে যতক্ষণ এখানে হ্যালোজেন আছে কার্বনগুলোতে পজিটিভ চার্জগুলো স্টে করবে, এই পজিটিভগুলো কখনো পুরোপুরিভাবে যাবে না। এই জন্য এই ইফেক্টটাকে কি বলা হয়, একটা পার্মানেন্ট বা স্থায়ী ইফেক্ট। তাহলে এখানে মোট তিনটা বৈশিষ্ট্য আছে আবেশীয় প্রভাবের। তাহলে তুমি খাতায় সুন্দর করে লিখো এই জিনিসগুলো, আবেশীয় প্রভাবের বৈশিষ্ট্য, আবেশীয় প্রভাবের বৈশিষ্ট্য, আবেশীয় প্রভাবের বৈশিষ্ট্য।
2 স্থায়ী প্রভাব, এটা স্থায়ী। 3 দূরত্ব বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। দূরত্ব বৃদ্ধির সাথে দূরত্ব বৃদ্ধির সাথে হ্রাস পায়। বুঝলো সহজ? তাহলে মনে রাখবো আসলে কি জিনিস ভাইয়া, কার্বনের সাথে অ্যালকাইল মূলক দেখলে সেটাকে প্লাস আই বিবেচনা করব, কার্বনের সাথে হ্যালোজেন দেখলে আমি সেটাকে মাইনাস আই বিবেচনা করব, ঠিক আছে? আর এই তিনটা বৈশিষ্ট্য মাথায় রাখবে। এটা কোন বন্ধন বরাবর? সিগমা বন্ধন বরাবর। তাহলে এখানে কিন্তু কোনো পাই ইলেকট্রনের কোনো রোল নাই, মুক্ত জোড় ইলেকট্রনের কোনো কি নাই, কোনো রোল নাই। পাই ইলেকট্রন মুক্ত জোড় ইলেকট্রনের জন্য আলাদা ইলেকট্রনিক ইফেক্ট আছে, সেগুলো আমরা পরে পড়ব, ঠিক আছে? এটা কি ধরনের প্রভাব? স্থায়ী। আর 3 নাম্বার কি? দূরত্ব বৃদ্ধির সাথে সাথে কি পায়? হ্রাস পায়। আচ্ছা ওকে, এখন চলে আসবে কয়েকটা एग्जांपल দেখাই। এখন আমাদের হচ্ছে যে প্লাস আই ইফেক্ট শো করে এরকম অসংখ্য গ্রুপ আছে, মাইনাস আই ইফেক্ট শো করে এরকম অসংখ্য গ্রুপ আছে, ঠিক আছে? এগুলো চার্ট আছে আলাদা, হ্যাঁ আমি তোমাকে গেলে নেটে দেখাইতে পারি, তবে দেখি আমরা, বাট এগুলো তোমার কিচ্ছু লাগবে না। শাকিরা কই? ও মাঝখানে দুই নম্বর লাইনে দেখা লাগছে না এত ইলেকট্রন চলে পড়ছে সার্কিটে কি যাওয়া পড়ছে নাকি আর প্রাচীনটা দেখো জিনিসটা তো একবারে মনোমুগ্ধকর একটি ব্যাপার। জামালা ও আমার ওই রাষ্ট্রীয় বলছে মার্কার দিয়ে দেখেন হসপিটাল হান্ডা মানে কি আসলে বুঝি প্রমিস সার্চ করে ইফেক্ট পাওয়ার ঠিক আছে ভাই ইফেক্টের মধ্যে যাবো দেখা অর্গানিক কেমিস্ট্রি পরিচয় থাকলে এখানে তুমি দেখো এইখানে তোমার এই যে অর্ডার অফ প্লাস আই, এগুলো সব প্লাস আই গ্রুপ, এই গ্রুপগুলো কি দেখায়? প্লাস আই দেখায়। আর এখানে দেখো অর্ডার অফ মাইনাস আই, এগুলো হচ্ছে মাইনাস আই গ্রুপ। তো ভাই এগুলি চার্ট কি মুখস্থ করতে হবে? কোনো দরকার নাই, এগুলো তোমার কিচ্ছু লাগবে না, তুমি খালি মুখস্থ করবে হচ্ছে এই যে এটা দেখো, এই যেখানে কি আছে? মিথাইল, কি আছে দেখো? মিথাইল। এই অ্যামি দিয়ে সংক্ষেপে হচ্ছে মিথাইল বোঝায়, বুঝছো? অ্যামি দিয়ে সংক্ষেপে মিথাইল বোঝায়। তাহলে দেখো মিথাইলের সাথে যদি একটা CH2 থাকে তাহলে কি হয়ে যাবে? ইথাইল না? এটা কি হয়ে যাবে? ইথাইল কি না বলো?
ইথাইল। তারপরে দেখো এই যে এটা দেখো CH, এখানে মিথাইল কয়টা? মিথাইল 2টা। সি মিথাইল কয়টা? 3টা। বুঝছো? এই যে এগুলা। তাহলে এখানে বেসিক্যালি তোমার এটাই মাথায় রাখতে হবে অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে, সিম্পল। আর মাইনাস এ তো দেখো কি আছে, এই যে হ্যালোজেন আছে, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে বেসিক্যালি এগুলো তো ওয়েস্ট্রোগে একটা মনে রাখলে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে আমরা খালি এটাই মনে রাখবো যে ভাই অ্যালকাইল থাকলে প্লাস এ, হ্যালোজেন থাকলে কি মাইনাস। আমাদের আর লাগবে না, এটা লেভেল আর লাগবে না। এবার একটা ব্যাপার বোঝার চেষ্টা করো। ধরো তোমার কাছে একটা কার্বন আছে, এর সাথে আছে CH3 CH2 কার্বন, আমি আরেকটা হচ্ছে যে অ্যালকাইল নিলাম CH3 CH2 CH2 কার্বন। তাহলে আমাদের হলো রেফারেন্স কার্বন হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের রেফারেন্স কার্বন, ঠিক আছে না? রেফারেন্স কার্বন। তাহলে আমাকে বলো তো কোন ক্ষেত্রে প্লাস আই বেশি হবে, বলতে পারবা? কোন ক্ষেত্রে প্লাস আই বেশি হবে? উপরের ক্ষেত্রে এবং নিচের ক্ষেত্রে? দেখো এই কার্বনের সাথে কি যুক্ত? একটা ইথাইল মূলক না, CH3 CH2 ইথাইল মূলক। আর এই কার্বনের সাথে কি যুক্ত? CH3 CH2 CH2 কি এটা? একটা প্রোপাইল মূলক না, প্রোপাইল মূলক। তাহলে দুইজনই তো অ্যালকাইল মূলক নাকি? দুইজনই তো অ্যালকাইল মূলক, ইথাইল মূলক অ্যালকাইল মূলক, প্রোপাইলও কি অ্যালকাইল মূলক। তাহলে দুই ক্ষেত্রেই কি ধরনের প্রভাব বিদ্যমান? ধনাত্মক আবেশীয় প্রভাব বা প্লাস আই বিদ্যমান। এই ক্ষেত্রেও প্লাস আই, এটাও প্লাস আই, এটাও প্লাস আই। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে প্লাস আই বেশি, এটা তোমার বুঝতে হবে। কারণ অর্গানিকে কোনো কিছু অ্যাবসলিউট না, সবকিছু রিলেটিভ, মানে একটার সাপেক্ষে আরেকটা কম্পারিজন হবে। কোনো অ্যাবসলিউট কিছু নাই যে এটা প্লাস আই হাইয়েস্ট, এটা প্লাস আই মিনিমাম, এরকম কিছু নাই। যখনই তুমি দুটো যোগের মধ্যে কম্পেয়ার করতে দিবে তখন তুমি রিলেটিভ চিন্তা করতে হবে যে একটার সাপেক্ষে আরেকটা কম নাকি বেশি। কোন ক্ষেত্রে বেশি? সেকেন্ড ক্ষেত্রে বেশি। মনে রাখবা অ্যালকাইল মূলকটা যত, মানে চেইনটা যত লম্বা হবে, অ্যালকাইল মূলকের প্লাস আই ইফেক্ট তত বেশি হবে। তাহলে ইথাইল মূলক থেকে প্রোপাইল মূলক তোমাকে কি অবশ্যই বেশি ইলেকট্রন দিতে পারবে। এটা খুবই লজিক্যাল। তুমি দেখো ভাই এখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি না, নাম্বার অফ হাইড্রোজেন বেশি না এই মূলকের মধ্যে। তাহলে এই হাইড্রোজেনগুলো কি করবে? কার্বনকে একটু করে ইলেকট্রন দিবে, দেন ওই কার্বনগুলো কি করবে? এই কার্বনকে ইলেকট্রনগুলো শিফট করে দিবে, ঠিক আছে না? তাহলে নাম্বার অফ হাইড্রোজেন বৃদ্ধি মানেই কি ওভারঅল ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়া। আচ্ছা, এটা মাথায় রাখবা। অ্যালকাইল লিখে রাখো খাতায় যে অ্যালকাইল মূলক যত বড় হবে ধনাত্মক আবেশীয় প্রভাব তত বেশি হবে। অ্যালকাইল মূলক যত বড় হবে অ্যালকাইল মূলক যত বড় হবে প্লাস আই ইফেক্ট তত বেশি হবে। ঠিক আছে? কোনটা? 33 এর মাথায় একটা দাগ দিয়ে দেন। 33 কই? ইফেক্ট ইফেক্ট তত বেশি হবে। ও 33 হয়ে গেছে। বাংলা ভালো না আসলে, তো বাংলা পারি না। ভাই আপনি না বানান। হাতের লেখা পুরো বিশ্রী, এই বিশ্রী হাতের লেখা নিয়ে পড়াচ্ছি। ভাই আমাদের এই বিষয়ে তো লেখা দেখবে না। হ্যাঁ এই বিষয়ে তো লেখা দেখবে না। না, আজকালকার পোলাপান আসলে মূল মানে চাকচিক্য পছন্দ করে বেশি, এখনকার জেনারেশন। এই করে তো এই অবস্থা। ঠিক আছে? আমার পাশে আরেকটা বানান। ধরো আমি তোমারে পড়াচ্ছি ভুগি চুগি, ঠিক আছে, কিন্তু তোর হাতের লেখা অনেক সুন্দর। ওহো, এটা কি করা হাতের লেখা, ওয়াও। ও রেডওয়ান ইফেক্ট ওরে বলতে দেখো না, হাতের লেখা আসলে জিনিসটা হচ্ছে তোমাদের অনেকেরই ছেলেদের হাতের লেখা জেনারেলি ভালো হয় না খুব একটা, মেয়েদের হাতের লেখা সুন্দর হয়। আসলে নিউরোলজিক্যাল বিষয় আসলে এটা। অপূর্বদের লেখা দেখুন। হাতের লেখা সুন্দর হলে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ টিচারের জন্য। যাও বুঝছি না। তাহলে অ্যালকাইল মূলক যত বড় হবে প্লাস ইফেক্ট কি তত বেশি হবে। তাহলে বলো মিথাইল ইথাইল প্রোপাইলের মধ্যে
এই মিথাইল ইথাইল এবং প্রোপাইলের মধ্যে কোন অ্যালকাইল গ্রুপটা সবচেয়ে কম প্লাস আই ইফেক্ট প্রদর্শন করবে? মিথাইল, ঠিক আছে না, যেটা সবচেয়ে ছোট অ্যালকাইল গ্রুপ। আচ্ছা এবার আসো একটা জিনিস আমরা তাহলে প্লাস আই তো বুঝছি, এবার মাইনাস আই এর একটা एग्जांपल ধরি। ধরো কার্বনের সাথে ক্লোরিন যুক্ত, আচ্ছা কার্বনের সাথে ক্লোরিন না ফ্লোরিন যুক্ত, আর আরেকটা সিচুয়েশনে মনে করো কার্বনের সাথে দুইটা ক্লোরিন যুক্ত। এবার বলতে পারবা যে এক্ষেত্রে কোন ইফেক্ট কাজ করবে, প্লাস আই নাকি মাইনাস আই? মাইনাস। যেহেতু হ্যালোজেন তাহলে অবশ্যই মাইনাস আই, তাহলে এখানেও মাইনাস আই ইফেক্ট আছে, এখানেও কি আছে মাইনাস আই। কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় মাইনাস আই বেশি, বলতে পারবা কোথায় মাইনাস আই বেশি, উপরে নাকি নিচে? নিচে হ্যালোজেন বেশি, এজন্য উপরেরটা। উপরটা। আচ্ছা কে বলো তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ফ্লোরিনের। অবশ্যই ফ্লোরিনের না, তাহলে ফ্লোরিনের মাইনাস আই বেশি, মানে ফ্লোরিন বেশি টানবে কার্বন থেকে ইলেকট্রন, তাহলে ফ্লোরিনের মাইনাস আই ইফেক্ট বেশি হওয়ার কথা অ্যাকচুয়ালি, কিন্তু বাস্তবে নিচের ক্ষেত্রে মাইনাস আই বেশি হবে। মানে বিষয় হচ্ছে এরকম, মানে একটা সিঙ্গেল অ্যাটম যে পরিমাণ মাইনাস আই তো সৃষ্টি করতে পারে, মাইনাস আই ইফেক্ট সৃষ্টি করতে পারে, যদি নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম বেড়ে যায়, হ্যালোজেন পরমাণুর সংখ্যা যদি বেশি হয়, দুইটা বা তিনটা হয়, তাইলে দেখা যায় যে কি তোমার এই মাইনাস আই ইফেক্টটা অনেক বেশি বেড়ে যায়। বুঝতে পারছো কি? তাহলে এখানে নাম্বার অফ হ্যালোজেন এখানে একটা বড় একটা ফ্যাক্টর। যদিও বা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান ফ্লোরিন অপেক্ষা কম, সেই রেসপেক্টে তো এখানে মাইনাস আই কম হওয়ার কথা, উপরে মাইনাস আই কি বেশি হওয়ার কথা নরমাল সিনারিওতে, বাট এখানে হ্যালোজেন পরমাণুর সংখ্যা যদি ইনকেস বেশি হয়, বেড়ে যায় দুইটা বা তিনটা, তখন সেটা হচ্ছে কি বিগার একটা ফ্যাক্টর হয়ে এখানে দাঁড়ায়। তো এখানে বেসিক্যালি সেকেন্ড ক্ষেত্রে কি হবে, মাইনাস আই বেশি হবে। তুমি যদি এরকম সিনারিও কখনো পাও, সেক্ষেত্রে তুমি অবশ্যই কি ফ্যাক্ট কোনটা কনসিডার করবে আগে, হ্যালোজেন পরমাণুর সংখ্যাটা তুমি আগে কি করবা কনসিডার করবে, যে হ্যালোজেন বাড়লে মাইনাস আই বাড়বে। যেমন সিমিলার সিনারিও এরকম হতে পারে, যেমন ধরো কার্বনের সাথে ক্লোরিন যুক্ত, অথবা কার্বনের সাথে দুইটা আয়োডিন অ্যাটাচ, কোন ক্ষেত্রে মাইনাস আই বেশি বলো? কোন ক্ষেত্রে মাইনাস আই বেশি? অবশ্যই নিচেরটা, নিচে আয়োডিন কয়টা? আয়োডিন দুইটা, ঠিক আছে, তাহলে অবশ্যই হ্যালোজেনের সংখ্যা এখানে বড় ফ্যাক্ট। যদি এই টাইপের সিনারিও তুমি খুবই কমই পাবা, পাইতেও পারো। আইডিনের তো এটা কত কত? আইডিন হচ্ছে 2.6 এর কাছাকাছি, মানে কম, কার্বনের আইডিন কাছাকাছি। কিছু বিষয়টা করি যে আইডিনের এই ক্ষেত্রে 2.6 প্লাস 2.6 তাহলে 5 হচ্ছে, 5.2 হচ্ছে, সেই হিসেবে মানে কি এত সিম্পল হিসাবে এগুলো হয় না, মানে তুমি যেভাবে যোগ বিয়োগ করতেছো ম্যাথের মতো, এরকম লজিক কেমিস্ট্রিতে কাটবে না। এখানে এক্স্যাক্টলি এগুলো প্রেডিকশন দেওয়াটা মুশকিল। এখানে আরো অনেক ফ্যাক্টরস করে, যে এই কার্বনের সাথে এই কার্বনের বাকি দুই আরো কি জিনিসপাতি আছে, এগুলো তো ম্যাটার করবে, ঠিক আছে না? এখানে তো সিনারিওটা একদম সিম্পল রাখছি, বাট আমি জাস্ট তোমাকে বলছি যে এত কমপ্লেক্স চিন্তা করার কোনো তোমার দরকার নেই। তুমি মুদ্রা কথা হ্যালোজেন দেখলে আগে চিন্তা করবে যে এখানে মাইনাস আই আছে, এরপরে তুমি চিন্তা করবে যে যদি হ্যালোজেনের সংখ্যা কি হয় একের চেয়ে বেশি হয়, তখন ওইটা হচ্ছে বিগার ফ্যাক্টর। আচ্ছা এখন তাহলে এই আবেশীয় প্রভাব পড়া লাভ কি, কথাটা বুঝো, এটা পরে কি লাভ হইলো। এখন আমরা শিখবো এটা প্রয়োগ, এটা কোথায় কোথায় কাজে লাগে, এটা দিয়ে কি কি ধরনের প্রশ্নের উত্তর করা যায়, এগুলো হলো আসল, ঠিক আছে? তো চলো আচ্ছা তোমাকে ছোট একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে আবেশীয় প্রভাবের প্রয়োগ। এখান থেকেই মেইনলি প্রশ্ন আসবে, আবেশীয় প্রভাবের প্রয়োগ। মাইনাস আই ইফেক্ট কার্বনের পরে
করে ওই যে হ্যালোজেনটা একটা তার তড়িৎ ঋণাত্মকতার মানের উপরে। আচ্ছা, এটার প্রয়োগটা হচ্ছে মূলত আমরা যেটা করি, আমরা জৈব অ্যাসিডের, দেখো জৈব অ্যাসিড ও ক্ষারের শক্তিমত্তা নির্ধারণে এটা কাজে লাগে। শক্তিমত্তা নির্ধারণে ব্যবহৃত হয়। এটা মেইন প্রয়োগ হচ্ছে এটি। আরো প্রয়োগ আছে, আমরা সামনে শিখবো আস্তে আস্তে। এটা হচ্ছে আবিষ্কার প্রয়োগ, একদম বেসিক লেভেলের প্রয়োগ। ওকে, তোমার এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পল যাওয়ার আগে আমি জাস্ট তোমাকে নোট লিখে দিই। নোটটা হচ্ছে, তুমি যেটা মনে রাখবা, নোট হচ্ছে মাইনাস আই যত বেশি হবে, অ্যাসিড তত শক্তিশালী হবে। মাইনাস আই যত বেশি হবে অ্যাসিড তত শক্তিশালী হবে। খালি এটা মনে রাখলেই হবে, ঠিক আছে? আর মনে রাখার দরকার নেই, খালি এটা মনে রাখলেই হবে। তাইলে আমরা এভাবে বলতে পারি না, প্লাস আই যত বেশি হবে অ্যাসিড তত দুর্বল হবে, ভাইস ভার্সা। তাহলে আমার দুটো তো একসাথে মনে রাখার দরকার নেই, আমি এক লাইন মনে রাখলে বাকিটা পারবো, ঠিক আছে? শুধু এই লাইনটা মনে রাখবা, মাইনাস আই বেশি হলে অ্যাসিড তত শক্তিশালী হবে। এর উল্টো ভাবে কি বলা যায়, প্লাস আই বেশি হলে অ্যাসিড তত কি হবে, দুর্বল হবে, ঠিক আছে না? দুর্বল হবে। আচ্ছা, তোমাকে একটা एग्जांपल দিই। ধরো তোমাকে एग्जाम-এ ধরো কয়েকটা অ্যাসিড দিল, ব্যাপারটা বুঝো। অনেকগুলো অ্যাসিড দিব, ক্লোরিন, রাস্তা যত বেশি হবে অ্যাসিড তত দুর্বল হবে। আর বুঝছো? দেখো একটা অ্যাসিড ধরো আমি তোমাকে এরকম তিনটে অ্যাসিড দিলাম, তিনটে অ্যাসিড আছে তোমার কাছে। তিনটে অ্যাসিড না, তিনটার মধ্যে COOH আছে, তিনটার মধ্যে COOH আছে, তিনটে অ্যাসিড। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই তিনটে অ্যাসিডের মধ্যে অ্যাসিডগুলোকে তাদের শক্তিমত্তার ক্রম বের করো, তাদের শক্তিমত্তার ক্রমটা তুমি নির্ধারণ করো, কে সবচেয়ে শক্তিশালী, কে সবচেয়ে কি দুর্বল। এখন এরা সবাই জৈব অ্যাসিড, প্রথমত এরা সবাই জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড মানে দুর্বল অ্যাসিড, জৈব অ্যাসিড মানে দুর্বল অ্যাসিড। এখন যে কোনো দুর্বল অ্যাসিডের শক্তিমত্তা অনেকভাবে নির্ধারণ করা যায়। আমরা ফার্স্ট পেপারে পড়ছি, যেমন ধরো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক জানা থাকলে, Ka জানা থাকলে তাহলে শক্তিমত্তা বের করা যায়। তারপরে pKa যদি জানা থাকে তাহলে শক্তিমত্তা বের করা যায়। মানে Ka যত বেশি অ্যাসিড তত শক্তিশালী, আর pKa যত কম অ্যাসিড তত শক্তিশালী, আমরা পড়ছি। তাহলে এখন এগুলো একটু Ka এর মান আমি জানি না, pKa এর মানও আমি জানি না, তাহলে কিভাবে নির্ধারণ করব? এক্সামে এগুলো আসবে, এই কোশ্চেনটা পরীক্ষা আসবে, তুমি কলেজে পরীক্ষা দাও, এটা আসবে, গ্যারান্টিড কোশ্চেন, তুমি এটাকে 5 সাংশন দিতে পারো। ভর্তি পরীক্ষা আসবে এই কোশ্চেন, যে তিনটে অ্যাসিডের মধ্যে কোনটা সবচেয়ে স্ট্রং। আমি কি বলছিলাম তোমাকে, রুল মাইনাস আই যত বেশি হবে অ্যাসিড তত কি হবে, শক্তিশালী হবে, এটা আমাদের রুল। তাহলে আমাকে বলো কোন ক্ষেত্রে মাইনাস আই হাইয়েস্ট, বলো তো? এটার ক্ষেত্রে না, তিনটা ক্লোরিন দেন, তিনটা ক্লোরিন, ঠিক আছে না? তিনটা ক্লোরিন, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ক্লোরিনের জন্যই তো মাইনাস আই না, তাহলে এই ক্লোরিনের জন্য মাইনাস আই, এই ক্লোরিনের জন্য, হাইড্রোজেন দেখলে মাইনাস আই, এই ক্লোরিনের জন্য মাইনাস আই। তাহলে এখানে তিনটা মাইনাস আই ইফেক্ট আছে, ঠিক আছে না? এখানে ক্লোরিন কয়টা? ক্লোরিন হচ্ছে দুইটা, এই ক্লোরিনের জন্য মাইনাস আই, এই ক্লোরিনের জন্য মাইনাস আই। এখানে কয়টা মাইনাস আই ইফেক্ট? দুইটা মাইনাস আই ইফেক্ট। এখানে ক্লোরিন জাস্ট একটা। দেখো হাইড্রোজেনের কোনো ইফেক্ট নাই, হাইড্রোজেন হচ্ছে রেফারেন্স অ্যাটম, ঠিক আছে? হাইড্রোজেনের ক্ষেত্রে নো ইফেক্ট, জিরো ইফেক্ট, কোনো ইফেক্ট নাই।
আছে? তাহলে আমাকে বলো কোন ক্ষেত্রে মাইনাসের সবচেয়ে বেশি? প্রথম অ্যাসিডটার ক্ষেত্রে মাইনাস সাইন ইফেক্ট কি সবচাইতে বেশি, তাহলে প্রথম অ্যাসিডটা সবচেয়ে বেশি কি শক্তিশালী হবে, বুঝছো কি না? শক্তিশালী হবে। তাহলে এই তিনটা অ্যাসিডের যদি শক্তির মতো ক্রম আমি বের করি তাহলে ক্রমটা কেমন হবে? এই প্রথম অ্যাসিডটা সবচেয়ে স্ট্রং, তারপরে দ্বিতীয়টা, তারপরে লাস্ট। ওয়াইফাই বিল ফোন দিছে হুম? ওয়াইফাই বিল ফোন দিছে ও আচ্ছা আচ্ছা, ও এরা হচ্ছে ফোন দিয়ে দেয়, বারবার ফোন দেয়। কোনটা? মানে এরা হচ্ছে এরকম যে মনে করো যে তোমার যদি একদিনও বিল দিতে লেট হয় বারবার ফোন দিতে থাকে। মানে আমাদের তো একদিন লেট হলেই বন্ধ করে দেয়। না আমার লাইনে অবশ্য বন্ধ করে না, আমাকে আগে ফোন দেয় তারপরে বন্ধ করে। না, আমি তো নিয়মিত বিল দিয়ে দিই টাইম মতো। ফোন দিলে আজকে তো 20 তারিখ মানে বন্ধ করার কারণ কি সেই 20 তারিখ চলো তাহলে বুঝছি জিনিসটা খুবই সিম্পল। আচ্ছা তাহলে আজকে আমরা কিছু এক্সাম্পল দেখলাম, আগামী ক্লাসে আমরা আরো অনেক সুন্দর আরো কয়েকটা এক্সাম্পল দেখব। তাহলে আমি জিনিসগুলো ক্লিয়ার হবে। भैया 20 तारीख को वाईफाई मैच चलছে না আজকে তো 20 তারিখ চাইবে না আজকে তো 20 তারিখ না বিল চাচ্ছে যে বলবো যে 20 তারিখ বিল দিছে। ডায়েরি বলে কোনো ছবি আছে আমাদের, ডায়েরি খারাপ আছে।